হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। আজকে হচ্ছে 20th of মে, আর এখন বাজে 9:30। এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করলাম ব্রেকফাস্ট নিয়ে বসে। সকাল থেকে আর মানে অসম্ভব গরম, জানো তো। রোজ এক কথা কি বলবো তোমাদের, আবার অনেকের শুনতে হয়তো ভালোও লাগছে না। পুরো বসতে শেষ হয়ে যাচ্ছি, মানে অটোমেটিক মুখ দিয়ে বেরোচ্ছে, জানো তো। এত গরম, এত গরম। গুড্ডির সঙ্গে চ্যাটিং চুটিং করে তারপরে প্রায় 8:30 উঠেছি, রান্নাঘরে গেছি। আজকে মানে লাঞ্চ ডিনার একসঙ্গে তৈরি করে রেখেছি, জানো তো। সেটা হচ্ছে খিচুড়ি করেছি, সকালে বেগুন ভাজা আছে আর একটা অমলেট আছে। এই দুটো অমলেট করেছি, একটা তখন খাবো, একটা এখন খাচ্ছি। আর রাত্রিবেলা শুধুই খিচুড়িটা রাখছি, আর তার সঙ্গে দেখবো যদি কিছু ইচ্ছা হয় করবো, নাহলে কিছুই করবো না, এমনি খিচুড়িটাই খেয়ে নেবো। অসম্ভব গরম, জানো, আর পারছি আর না, এত গরম। জানি তোমরাও সবাই হোয়াটসঅ্যাপে আমাকে একই কথা লিখছো যে আর পারা যাচ্ছে না। একজন লিখেছো যে তোমার রেশমি বোধহয়, রেশমি লিখেছে, তার সে কোথায় থাকে আমি ঠিক জানি না, বাট তার জায়গায় কালকে ছিটে ফোঁটা একটু বৃষ্টি হয়েছে, কিন্তু সেই বৃষ্টি বললো ও মাটিতেই শুকিয়ে গেছে, এত কম। বললাম যে সেই ছিটে ফোঁটাও তো আমরা চোখে দেখিনি, অ্যাটলিস্ট আমার এলাকায় তো নেই। আর মানে গরমের কোনো কমতি নেই, বাপরে বাপ, মানে পাগল হয়ে যাচ্ছি, জানো। এসি ছাড়া সন্ধে মানে রাত্রির বেলা, সকালবেলা, মানে দুপুরবেলা শোয়াই যাচ্ছে না। এসিটা বন্ধ করলে মিনিট 10 খুব জোর ঠিক থাকছি, তারপর আবার প্রচণ্ড গরম, আবার এসি চালাতে হচ্ছে। তাই জন্য বন্ধ না করে এসি চালিয়েই রাখি, আর কি করব বলো। আজকে মানে আর কাজকর্ম দেখানোর মতো কোনো কিছু পারিও নি, আর সম্ভবও নয়, এত গরমে না মানে পেরে উঠছি না। তো এই ব্রেকফাস্ট তো তোমাদের দেখালাম, আর লাঞ্চ তো বলেই দিলাম। আজকে একটা মানে খুব সুন্দর গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কালকেই ফেসবুকে দেখেছি, খুবই ভালো। ওটাও একটা বাস্তব গল্প, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে আছে, তোমাদের ভালো লাগবে। আর তোমরাও তো বুঝতে পারছো, বলো, তোমরা নিজেরাও ভুক্তভোগী, যে এই অসহ্য গরমে তোমাদেরও বা কীরকম লাগছে। সেখানে মানে আমি বা কী করে আর পারবো এত কিছু দেখাতে, আর এত কিছু তো নেইও কিছু, শুধুই আমার নিজের মতো একটুখানি রান্না করেছি, আর বাস। আর অনেকে তোমরা কনগ্র্যাচুলেশন দিয়েছো, আমাদের 13K পরিবার হয়েছে বলে। কনগ্র্যাচুলেশন শুধু আমাকে দিয়ে কোনো লাভ নেই, তোমাদেরকেও, সবাইয়ের জন্যেই এই কনগ্র্যাচুলেশনটা অ্যাপ্লিকেবল। আমি ওই জন্যে দেখবে কমিউনিটি পোস্টে লিখেছি কনগ্র্যাচুলেশনস টু আস। আমরা পরিবারে যতজন আছি সবাইয়ের কিন্তু এই কনগ্র্যাচুলেশনটা পাওয়ার অধিকার আছে, শুধু আমার একার না। আমি ভিডিও দিয়েছি নিশ্চয়ই, কিন্তু আমার ভিডিও তো বিশাল হাইফাই কিছু নয়, বলো। মানে সেরকম একটা জোরদার কন্টেন্টও নেই। অনেকের অনেক রকম কন্টেন্ট আছে, অনেক কিছু দেখায়, আমার সেখানে কিছুই নেই। শুধু এই একটু যা অল্প স্বল্প আছে এটুকুই দেখাই। তার মধ্যেও যে তোমরা এতজন, 13,000 মানুষ ভালোবেসেছো আমাকে, ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমার পরিবারে আসবার জন্যে মানে নিজেকে মানে হ্যাঁ করেছো, তো এটাই তো একটা বিশাল প্রাপ্য আমার কাছে, বলো তো। কনগ্র্যাচুলেশনস টু ইউ অল, শুধু আমার একার নয়, তোমাদের সবাইকে। তোমরা যদি আমাকে ভালোভাবে ভালোবেসে গ্রহণ না করতে, তাহলে তো আমি কোথায় তলিয়ে যেতাম, তাই না? দাঁড়াতেই পারতাম না ইউটিউব জগতে। আর আজকের দিনেও 13,000-এর মাইলস্টোনে পা দিয়েও আজকে যে দুজনের নাম আমি আবারও করব, প্রত্যেকবার করি, এবং আগামী প্রত্যেকবার যতবার আমার মাইলস্টোন পার হবে ততবার আমি করতে বাধ্য হব, সেটা হচ্ছে চন্দন আর গৈরিকা, আমার সব থেকে কাছের বন্ধু। এবং ওরাই সত্যি আজকে মানে যদি আমাকে সেই দিনে এই চ্যানেলের ব্যাপারে না বলতো, এবং এই আইডিয়া না দিত, এবং আমাকে যদি জোর করে একটা চ্যানেল খুলিয়ে না দিত, তাহলে আজকে আমি এই 13,000 মানুষের ভালোবাসা পেতাম না। সো মানে প্রিলিমিনারি যে আসল অরিজিন যে ক্রেডিট, সেটা গোজ টু চন্দন অ্যান্ড গৈরিকা। ওরা ছাড়া আমি সত্যি আজকে এই এত ভালোবাসা তোমাদের পেতাম না, তোমাদেরকে চিনতাম না, জানতাম না। এত মানুষ যে আমার সঙ্গে রয়েছে, আমার ক্যামেরার ওপারে এতগুলো মানুষ যে আমাকে দেখছে, আমার যে একটা পরিচিতি হয়েছে, তার ক্রেডিটটা আমি অলওয়েজ দেবো চন্দন আর গৈরিকাকে। দুজনে আমাকে যদি সেদিনে না আনতো, তাহলে এসব কিছুই হতো না, এর কোনো অস্তিত্বই থাকতো না। থ্যাংক ইউ চন্দন, থ্যাংক ইউ গৈরিকা, তোমাদের কথা আমি কোনোদিনই ভুলবো না। এবং তোমরা আমাকে যতই বারণ করো না কেন, আমি তাও প্রত্যেকবার প্রতিটা মাইলস্টোনে কিন্তু তোমাদের কথা বলবোই, এটা কান্ট হেল্প। এবং
আমি বলবোই, কিছু করার নেই। আমার এটা বিবেক আমাকে বলায়, আমি নিজের থেকে যে বলছি বা এর বিনিময়ে কিছু যে পাবো তা কিন্তু না, কিন্তু আমার বিবেক আমার মুখ দিয়ে এটা বলায়, তো কিছু করার নেই, আমি বলেই যাব। তো আশা করব এবারে 14K দিকে আমরা আস্তে আস্তে যাতে এগোতে পারি, সেই চেষ্টা আমিও করব, তোমরাও করো। এবং যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। যতটুকু পারছি, যা পারছি, গল্প গুজব করে, আড্ডা করে এবং খুব সাধারণভাবে আমি যেরমভাবে থাকি সেটাই তুলে ধরার চেষ্টা করি তোমাদের সঙ্গে। তো চলো, অনেক কথা বলে ফেললাম। তো ভীষণ ভীষণ ভালো লাগছে। 13,000 মানুষ আজকে আমার পাশে রয়েছে, আমার সঙ্গে রয়েছে। এখন 13,000 বোধহয় 12 হয়ে গেছে, আরও 12 জনও এসে গেছে আমার কাছে। তো খুব ভালো লাগছে এইভাবে তোমরা সবাই এসো, এবং সত্যি আমি ভীষণ ভীষণ ব্লেসড যে মানে এত জনের ভালোবাসা আমি পাচ্ছি। সবাই কি পায় বলো? আমি পাচ্ছি, জানি অনেকে অনেক বেশি পায়, সেখান থেকে আমার হয়তো কিছুই না, কিন্তু 13,000টাও তো আমার কাছে অনেক অনেক। এবং আবার আগামী দিনে আরও একটু একটু করে এগোনোর চেষ্টা করছি, এবং আশা রাখছি হয়তো একদিন আমরা আরও অনেক বড় হতে পারবো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা যদি আমার পাশে থাকো। তো গল্পটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব বাস্তব গল্প, জানো তো। আগেরবার একটা গল্প বলেছিলাম না, এটাও অন্য টাইপেরই একটা গল্প, কিন্তু ভীষণ বাস্তব। আমার পড়ে মনে হলো যে এটাও আমার পরিবারের সবার সঙ্গে শেয়ার করলে নিশ্চয়ই তাদেরও মানে একটা গল্প শোনা হবে, এবং অনেকের হয়তো চোখ কান ফুটেও যাবে। অনেক কিছু চিন্তা করে মনে করলাম যে এইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট তার আগে এই যে ব্রেকফাস্ট সামনে নিয়ে তো আর কথা বলা যায় না, ব্রেকফাস্টটাকে আগে খাবো। ব্রেকফাস্ট খেয়ে তারপরে আমি যাব চান করতে, চটপট চানটা সেরে নেবো। এত গরম হচ্ছে না, চান না করে পাচ্ছি না। তো চানটা সেরে তারপরে আমি অবশ্যই বসবো তোমাদের সঙ্গে এই গল্পটা করতে। গল্প করে তারপর ম্যাগুকে খাওয়াবো, তারপরে আমি আমার ফ্যাব্রিকের কাজে হাত দেবো। সঙ্গে একটু থাকো, আমি চটপট খেয়ে নিই, বেশিক্ষণ লাগবে না। এই দেখো তরমুজ, আজকে আর গুচ্ছের ফল নিইনি। প্রত্যেক দিন এক জিনিস আর ভাল লাগে না, জানো তো। তো চলো খাই আগে, তারপরে আবার আসছি। চান টান করে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। এখন বাজে 10:40, আর গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, তো সেটা করে তারপরে আমি বসবো একটু ফ্যাব্রিকের কাজ করতে। ম্যাগুর এখনও খাওয়ার টাইম হয়নি, যদিও ম্যাগুর খাবার কিন্তু আমি দিয়ে দিয়েছি ওখানে। আর আমার এই ফোনেতে আমার গল্পটা রয়েছে, কিন্তু ফোনের ব্যাটারির অবস্থাটা খুবই শোচনীয়, 14%, যে কোনো সময় নেমে যাবে জানো। তাই চটপট চেষ্টা করছি গল্পটা বলার, যদি পুরোটা না শেষ করতে পারি আবার ব্যাটারিতে চার্জ দিয়ে কন্টিনিউ করব। আচ্ছা, শুনতে থাকো। আমার হাজব্যান্ড নিহান যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার প্রেগনেন্সি 2 মাস চলছে, কিন্তু সে জানতোই না যে আমি প্রেগনেন্ট। কারণ সেদিন সকালেই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। ভেবেছিলাম নিহান অফিস থেকে ফিরলে তাকে এই সারপ্রাইজটা দেবো, কিন্তু সেই যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ নিয়ে আসবে তা আমি সত্যি কল্পনাও করিনি। দরজা খুলে যখন তার পাশে বউ বেশে একটি মেয়েকে দেখি, তখন আমার বুঝতে একটু অসুবিধে হয়নি যে কে মেয়েটা। তবু বোকার মতো প্রশ্ন করেছিলাম, কে এই মেয়েটা? তখন সে আমাকে কিছু না বলেই ওপরে চলে যায় আমাদের রুমে। আমি পাথরের মতো সেখানেই দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর নিহান একটা ব্যাগ নিয়ে নিচে চলে আসে এবং ব্যাগটা আমার সামনে রেখে একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয়, এবং কাগজটা ছিল ডিভোর্সের পেপার। সেটাতে সই করে আমাকে বাড়ি থেকে তখনই চলে যেতে বলে। এ কথা শোনার পর কিছুক্ষণ তার দিকে হাঁ করে তাকিয়ে থাকি। এরপর আমি কিছুই বলিনি, শুধু কাগজটাতে সাইন করে বাড়ির থেকে বেরিয়ে এসেছিলাম। আর আসার আগে দেখতে পেয়েছিলাম আমার শাশুড়ি তার নতুন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলছে। বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভেতর থেকে কান্নাগুলো কেন যেন বেরিয়ে আসতে চাইছিল বারবার। বিয়ের 6 বছর পর নিহান কেন এরকম সিদ্ধান্ত নিল তার সব কিছুই আমার জানা, তাই তখন কিছুই বলিনি এবং তাকে আর জানানো প্রয়োজনও মনে করিনি যে সে বাবা হতে চলেছে। একটা গাড়ি নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান। কোনো সময় বাবা মায়ের কথার অমান্য করিনি। তাই বাবা যখন বিয়ের কথা বলে তখন তাকে বলেছিলাম সে যে ছেলেকে পছন্দ করবে তাকেই আমি বিয়ে করব। বাবা আমার কাছে জানতে চেয়েছিল আমার কোনো পছন্দ আছে কিনা।
যেহেতু আমার কোনো পছন্দ ছিল না, তাই বাবার কথা আপত্তি করার প্রশ্নই আসে না। এবং বাবা মার পছন্দ মতোই নিহানের সাথে আমার বিয়েটা হয়। ওর সাথে যখন বিয়ে হয় তখন আমি অনার্স 3য় বর্ষের ছাত্রী। বিয়ের পর পড়াশুনো করতে চাইলে শাশুড়ি প্রথমে আপত্তি জানালেও অনেক জোরাজুরির পর রাজি হয় এবং অনেক কষ্টে মাস্টার্সও কমপ্লিট করে ফেলি। মাস্টার্স কমপ্লিট করার পর আমরা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু অনেক দিন চেষ্টা করার পরেও যখন কোনোভাবেই কনসিভ করতে পারছিলাম না, তখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার দুজনকে কিছু টেস্ট করতে দেয় এবং টেস্ট রিপোর্ট পাওয়ার পর ডাক্তার জানায় আমাদের কারোই কোনো সমস্যা নেই। নিহানের ধারণা যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের কেনই বা বাচ্চা হচ্ছে না। তখন আমার নিজের মনের অবস্থাও ভালো ছিল না, তবু ওকে বোঝাই যে আল্লাহ যদি চায় তাহলে আমাদের ঠিকই একদিন বেবি হবে। তখন নিহান বুঝেছিল কিনা জানি না, কিন্তু আর কিছু বলেনি। কিছুদিন পর যখন আমার শাশুড়ি জানতে পারে আমাদের বাচ্চা হচ্ছে না, তখন সে ভাবে আমি বাচ্চা দান করতে অক্ষম এবং নিহানকে দ্বিতীয় বিয়ে করার জন্যে চাপ দেয় আর আমাকে প্রতিনিয়ত মানসিকভাবে টর্চার করা শুরু করে দেয়। নিহান যে আমার সাথে ভালো ব্যবহার করেছে এতদিন তা কিন্তু নয়। কথায় কথায় রেগে যেত, রাতে অনেক রাত করে বাড়ি ফিরত, কোথায় ছিল জানতে চাইলে রাগারাগি করত। হঠাৎ একদিন নিজের ভেতর কিছু পরিবর্তন লক্ষ্য করি, কিন্তু প্রথমে সেগুলোকে পাত্তা দিইনি। কিন্তু যখন আমার পরিবর্তনগুলোকে ভালোভাবে লক্ষ্য করতে শুরু করি, তখন প্রথমেই একবার প্রেগনেন্সি টেস্ট করার কথা মাথায় আসে এবং পরদিন সকালেই চলে যাই টেস্ট করতে। এবং যখন টেস্টের রিপোর্ট আমার হাতে আসে তখন আমি খুশিতে কান্না করে দিই। রিপোর্টে লেখা ছিল আমি 2 মাসের প্রেগনেন্ট। খুশি মনে বাসায় আসি আর ভাবতে থাকি কিভাবে নিহানকে এই খুশির সংবাদটা বলবো। এই সংবাদটা শোনার পর নিশ্চয়ই নিহান অনেক চমকে যাবে, কিন্তু আমার বলার আগেই নিহান আমার জন্য অনেক বড় একটা চমক সাথে করে নিয়ে আসলো বাসায়। আমি যদি তখন বলতাম নিহানকে যে সে বাবা হতে চলেছে, তাহলে হয়তো সে বাচ্চার জন্য হলেও আমাকে মেনে নিত আবার। কিন্তু আমি চাইনি তার মতো স্বার্থপর মানুষের কাছে আমি আমার বাচ্চাটার দোহাই দিয়ে থাকি। আচ্ছা, সে কি আমাকে 6টা বছরে একটুও ভালোবাসতে পারেনি? সবসময় শুনেছি মানুষ যখন কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তখন সে তার ভালোবাসার মানুষটির হাত ধরে সকল দুর্যোগ অতিক্রম করতে পারে। যদি নিহান আমাকে সেরকম ভালোবাসতো তাহলে কিভাবে ও আমার হাতটা ছেড়ে অন্য আরেকজনের হাতটা ধরতে পারল? নিহান যেমন বাবা ডাক শোনার জন্য পাগল ছিল, ঠিক আমিও কিন্তু মা ডাকটা শোনার জন্য পাগল ছিলাম। কই, আমি তো কখনো ওর হাতটা ছেড়ে দিয়ে অন্য কারোর হাত ধরিনি এবং সে কথা ভাবিও নি। বাবার বাসায় আসার পর মা আমাকে একলা দেখে জিজ্ঞেস করলো নিহান আমার সাথে আসেনি নাকি পরে আসবে। তখন আর নিজেকে আটকাতে পারলাম না, হাউমাউ করে কান্না করে দিলাম এবং মা বাবাকে সবটুকু খুলে বললাম। বাবা মা সবটা শোনার পর স্তব্ধ হয়ে গেল। তারা ভাবতে পারেনি নিহান এমন কিছু করে বসবে। বাবা সবটা শোনার পর ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাইল, কিন্তু আমি বাধা দিই। যেখানে আমাদের ডিভোর্স হয়ে গেছে সেখানে আর আইনি ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন আছে কি? যদি কোনো আইনি ব্যবস্থা নিই, আমার মনে হলো তাহলে ওরা জেনে যাবে আমার বাচ্চাটার কথা, তারপর হয়তো উঠে পড়ে লাগবে আমার কাছ থেকে আমার বাচ্চাটাকে কেড়ে নিতে। শেষ আশাটুকু আমার চলে যাবে। নিজেকে শান্ত করে বাবাকে বললাম আমাকে এই শহর থেকে অনেক দূরে নিয়ে যেতে। এই শহরে আর থাকতে চাই না। আমি যে শহরে স্বার্থপর দের সঙ্গে বাস করেছি সেই শহরে বাতাসও আমি আর নিতে চাই না। 2টা দিন পার হয়ে গেল। বাবাও তোড়জোড় লাগিয়ে দিয়েছে দ্রুত এই শহর ছেড়ে চলে যাওয়ার। লেখাপড়া যখন আমি জানি তখন কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আমি আমার সন্তানের ওপর এই স্বার্থপর দেশটার একটা ছায়াও পড়তে দিতে চাই না। ডিভোর্সের ঠিক 20 দিন পরেই এই শহর ছেড়ে চলে এসেছিলাম। তারপর কখনো আর তাদের খোঁজ নেওয়া হয়নি। বউ বাচ্চা নিয়ে অবশ্যই ভালো থাকবে, ভালো থাকার জন্যেই তো সে আমাকে ছেড়ে দিয়েছিল, তাই না? শহর ছেড়ে আসার পর আমার মাথায় অন্য চিন্তা ঘুরছিল। আমি যতদূর জানতাম প্রেগনেন্ট অবস্থায় কখনো ডিভোর্স হয় না,
তাই আমি সেই দিন যে ডিভোর্স পেপারে সাইন করেছিলাম সেটা কখনো ডিভোর্স বলে গণ্য হবে না। তাই বাবাকে বলে দিই যাতে নতুন করে আবার ডিভোর্সের জন্য কাগজপত্র বাবা তৈরি করে এবং বাচ্চাটা পৃথিবীতে আসার পর নিহানের কাছ থেকে পুনরায় ডিভোর্স নেওয়ার জন্য ব্যবস্থা করতে থাকে এবং ওকে তখন জানাবো না যে আমাদের বাচ্চার কথা। যথারীতি আমার বেবি হওয়ার 1 মাস পর বাবাকে আবার সেই পুরনো শহরে নিহানদের বাড়িতে পাঠাই। বাবাকে দেখে ওরা ভাবে হয়তো বাবা আমাকে ফিরিয়ে নেওয়ার কথা বলতে এসেছে, তাই তেড়ে আসে বাবাকে কথা শোনানোর জন্যে। কিন্তু বাবা তাদের থামিয়ে দিয়ে নিহানকে ডাকতে বলে। নিহান আসার পর বাবা ওকে বলে সেদিন যে ডিভোর্স হয়েছিল তা বাবা মেনে নেয়নি, তাই বাবা পুনরায় ডিভোর্স পেপার নিয়ে এসেছে এবং সেখানে সাইন করে দিতে বলে। তখন ডিভোর্স পেপার দেখে বাবাকে নিহান বলে, কেন, অনেক আগেই তো ডিভোর্স হয়ে গেছিল, এতদিন পর এসছেন যে আপনি সেই ডিভোর্স মানেন না বলে নতুন ডিভোর্স পেপার নিয়ে? বাবা তখন বলে, কারণ এখন আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমি পাকাপোক্তভাবে প্রমাণ রাখতে চাই যে তোমার সাথে আমার মেয়ের ডিভোর্স হয়ে গেছে এবং আর কখনো তুমি আমার মেয়ের জীবনে আসবে না। নিহান কিছুটা বিরক্ত হয়েই বাবার কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়ে ঘসঘস করে সই করে দেয়। ও একটা বারও আমার কথা জিজ্ঞাসাও করেনি। বাবাও বাড়ি থেকে বের হয়ে আমাকে জানায় যে ডিভোর্স হয়ে গেছে। তখন আমি একটা স্বস্তির নিঃশ্বাস নেই। বাবাকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছিলাম যে কি বলতে হবে। আমার সন্তান আমার কাছে রাখার জন্য আজ ওদের মিথ্যা বলতে হয় এবং আমাকে ছলনার আশ্রয় নিতে হয়। ওদের যেহেতু বলেছে বাবা আমার বিয়ে ঠিক হয়েছে, তাহলে কোনো দিন যদি ওর সাথে আমার দেখা হয়ে যায় তখন হয়তো বা ভাববে বাচ্চাটা আমার দ্বিতীয় হাজব্যান্ডের, কিন্তু ওর সাথে যেন আমার আর কোনো দিন দেখা না হয় সেই চেষ্টাই করব আমি সবসময়। কিন্তু এক দেশে যেহেতু থাকি, কোনো একদিন হয়তো ঠিক দেখা হয়েই যেতে পারে এবং তখন কি হবে সেটা না হয় তখনই দেখা যাবে। সময় তার মতো চলতে শুরু করে। আমার মেয়েটাও সময়ের সঙ্গে তাল মিলিয়ে আস্তে আস্তে বড় হতে থাকে। একটা কোম্পানিতে ছোটোখাটো চাকরির ব্যবস্থা করে নিই, যা দিয়ে খুব ভালোভাবেই আমাদের মা মেয়ের দিন চলে যাচ্ছিল। সেই কোম্পানির চাকরি করে মিহির, যে আমার থেকে অনেক ওপরের পোস্টে আছে, সে যে আমাকে পছন্দ করে তা কিছুটা আন্দাজ আমি করতে পেরেছিলাম। কিছুদিন পর সে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং তখন জানতে পারি সে আসলে আমার মেয়ের বাবা হওয়ার জন্য আমাকে বিয়ে করতে চায়। তার সম্পর্কে আমি সবই জানি। তার ওয়াইফ 5 বছর আগে মারা যায় এবং সে তার ওয়াইফকে অনেক ভালোবাসত, যার জন্য সে আর কখনো বিয়ে করতে চায়নি। কিন্তু প্রথম যেদিন আমার মেয়েকে সে দেখে, সেদিন থেকে আমার মেয়ের ওপরে সে একটা আলাদা টান অনুভব করে আর আমার মেয়েটাও তাকে খুবই ভালোবাসে। আর তার প্রমাণ হলো তারা দুজনে একে অপরকে না দেখে 2 দিনও থাকতে পারে না। অবশেষে অনেক চিন্তা ভাবনা করে মেয়েটার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম, কারণ আমার মেয়েটাকে বড় করতে হলে তার বাবার পরিচয় তো লাগবেই। আর আমি চাই না আমার মেয়েটা নিহানের পরিচয় বড় হয়। আমার মেয়েটা না হলে মিহির নামে এই লোকটার পরিচয় বড় হবে। অনেকগুলো বছর কেটে গেছে। আজ মিহির আর আমার 8ম বিবাহবার্ষিকী এবং আমার 3 বছরের একটা ছেলেও আছে। এই 8টা বছরে এইটুকু বুঝতে পেরেছি, পৃথিবীতে নিহানের মতো যেমন স্বার্থপর মানুষ হয়, ঠিক তেমনই মিহিরের মতো ভালো মানুষও হয়। আমার মেয়েটাকে কখনো বুঝতেই দেয়নি যে সে তার আসল বাবা নয়। সে আমার দেখা একজন শ্রেষ্ঠ মানুষ ও একজন আদর্শ বাবা। বছর 5 আগে নিহানের এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। তখন তার কাছ থেকে জানতে পারি নিহানের বউয়ের প্রথম বেবিটা মিসক্যারেজ হয়ে গেছে। আর কিছুদিন পরেই নিহানের একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে সে বাবা হওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলে। তার বউ যখন এইটা জানতে পারে তখন সে তাকে ছেড়ে চলে গেছে। এরপর নাকি নিহান অনেকটা ভেঙে পড়ে মানসিকভাবে। সে নাকি আমার খোঁজ নেওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই আমার খোঁজ পায়নি। তার মাও নাকি মারা গেছে এবং ইদানিং তার শরীরের অবস্থা নাকি ভালো যাচ্ছে না। আমি তখন নিহানের বন্ধুটাকে অনুরোধ করি যেন সে না জানায় আমি কোথায় আছি। সেও আমাকে আশ্বস্ত করে যে সে নিহানকে কোনোদিনই জানাবে না। কিছুদিন আগে একজনের কাছ থেকে খবর পেয়েছিলাম নিহান নাকি মাস 2 আগে মারা গেছে, কিন্তু সে কখনো জানতেই পারল না যে তার নিজের একটি সন্তান আছে। আমি কখনো তার খারাপ চাইনি, আমি চাইতাম সে ভালো থাকুক, কিন্তু মানুষকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। নিহানকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম। তার ওপর আমার কোনো কালেই রাগও ছিল না,
কারণ তার জন্যেই তো আমি মিহিরের মতো মানুষের দেখা পেয়েছি। সে যদি আমাকে ছেড়ে না দিত তাহলে আমি কখনোই জানতে পারতাম না মিহিরের মতো মানুষও কিন্তু এই পৃথিবীতে আছে, নিঃস্বার্থভাবে যে মানুষটা ভালোবাসতে পারে। এটা একটা বাস্তব গল্প, আমার ভীষণ মন ছুঁয়ে গেছে এবং সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগলো তোমাদের গল্পটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে কিন্তু জানিও। মানুষ এত ক্ষণিকে বদলায় যে তার বিনিময়ে সে যে কত বড় বড় জিনিস হারিয়ে ফেলে সেটা সে তখনকার মতো রিয়েলাইজ করতে পারে না। আর একটা কথা আমার ভীষণ বিশ্বাস, তুমি যা আজকে করবে তার ফলটা কিন্তু তোমার এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে সেই ফলটা কিন্তু ভোগ করে যেতে হবে। এটা কিন্তু ভীষণ ভীষণ সত্যি কথা। কেউ মানুক বা নাই মানুক এটা কিন্তু মানে বিরাট বিরাট মানে রাখে এবং আমি অনেক ক্ষেত্রে দেখেওছি। তো এখানে নিহানের অবস্থাটা দেখো, নিহান একটু তর্সইল না, একটু ধৈর্য ধরল না যে কিছুদিন আরও দেখি, জানতেই কিন্তু পারলো না যে সে কিন্তু সত্যি একদিন বাবা হয়েছিল। সেই খবরটা কিন্তু তার কান অবধি কোনোদিনই পৌঁছলো না। এবং সে যেহেতু যেহেতু হড়বড়ি করে দেখো আর একটা মেয়ের হাত ধরে নিল, এই মেয়েটা যখন প্রেগনেন্ট, এই মেয়েটার যখন তার স্বামীকে ভীষণভাবে প্রয়োজন ছিল, তখন সেই সাথটা তাকে না দিয়ে হড়বড়ি করে আরেকটা মেয়ের হাত ধরলো, সে কিন্তু কোনোদিনই বাবা হতে আর পারলো না। আর মাঝখানে থার্ড পার্টি হচ্ছে এই যে নিহানের মা। এইগুলো হচ্ছে মানে কি বলবো, অন্য কথায় চলে যাচ্ছি, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি যেটা আমি যেতে চাই না। এরা কেন যে মাঝখানে এসে শিখণ্ডী হয়ে দাঁড়ায় আমি তো কিছুতেই বুঝতে পারি না। এবং এই নিহানের মতো ছেলেদেরও বলবো যে তারা নিজেদের বিচক্ষণতাটা যদি কাজে লাগায়, নিজেদের বুদ্ধিটাকে যদি কাজে লাগায়, তাহলে কিন্তু তাদের জীবন এবং তাদের ভবিষ্যৎ এবং তাদের সংসারটা বেঁচে যায়। তো যাই হোক, এটা জাস্ট নিছকই একটা গল্প, কিন্তু এটা অবশ্যই একটা বাস্তব গল্প। তো আমি এখন রাখছি, আমার ব্যাটারিটা এখন হচ্ছে 11% আছে, জানো, খুব তাড়াতাড়ি গল্পটা বলে ফেলেছি। তো এখন এটাকে আমি একটু ব্যাটারিটা চার্জে দিয়ে আমি একটু ফ্যাব্রিকের কাজ করব, তারপর ম্যাগুকে খাওয়াবো, এরকম। তারপর যখন খিচুড়ি নিয়ে বসবো তখন ভিডিওটা শেষ করব এবং অবশ্যই তোমাদের লাঞ্চের মেনুটা দেখিয়ে তারপর। এখন বাজে 11:40, ম্যাগুকে খাইয়ে দিয়েছি আর বাইরের অবস্থা ভীষণ খারাপ, জানো, তোমাদের দেখাচ্ছি। আকাশের অবস্থা দেখেছো, কত মেঘ এসে গেছে আর হঠাৎ করে ঘরবাড়ি একেবারে অন্ধকার হয়ে গেছে। মানে কীরকম একটা যেন ঝড় উঠবার মতো পরিস্থিতি হয়ে গেছে। বিশাল মেঘ করে অন্ধকার হয়ে আসছে, জানো। তাড়াতাড়ি কাপড় জামাগুলো তুলে ফেললাম এবং ম্যাগিকে খাইয়ে দিলাম, কেননা ঝড় বৃষ্টি কিছু হলে না ম্যাগি আর একদম খাবে না। ও ভয় পায় ভীষণ, তো একদম খেতে চায় না। ওই জন্য তাড়াতাড়ি ওর খাওয়াটা কমপ্লিট করে দিয়েছি। এই যে মহিলা এখন নিজের চুলকানি চালকানি করছে, আমি একদিক দিয়ে নিশ্চিন্ত যে ওর খাওয়াটা হয়ে গেছে। আর বাইরের অবস্থা মানে হঠাৎ করে, জানো, আমি একটু ফ্যাব্রিকের কাজ করছিলাম, ওই ব্যাগগুলো, আরও একজন ব্যাগের অর্ডার দিয়ে দিল অলরেডি। তো ওই ব্যাগের কাজ করছিলাম, করতে করতে হঠাৎ দেখছিলাম অন্ধকার হয়ে আসছে কেন। আমি আবার প্রথমে একবার মানে খুব মন দিয়ে করছিলাম, তো হয় না, আমি আবার একবার ভাবছি যে আচ্ছা আমারই কি চোখের কোনো অসুবিধে হলো। তারপরে বাইরের দিকে তাকিয়ে দেখি ও বাবা কি অন্ধকার হয়ে আসছে। এই দিকটা চলে এলাম, দেখো ঘরে, এখান থেকে দেখাই তোমাদের বাইরেটা, এখানেও অবস্থা খুব খারাপ। এই দেখো, প্রচন্ড মেঘ এসে গেছে। কি ঝড় বৃষ্টি হবে কে জানে। আমার আবার একা একা তো ভাল লাগে না এই ঝড় বৃষ্টি টিষ্টি হলে। এমনি রোদ্দুর আছে, মানে ঠিকঠাক আছে, ঠিক আছে। আর এইসব উটকো ঝড় বৃষ্টি হলে না একদম ভালো লাগে না। কি করা যাবে বলো, ন্যাচারাল ক্যালামিটি তো মেনে নিতেই হবে, সব কিছুই মেনে নিতে হবে আমাকে, তাই না, উপায় কিছুই নেই। যাই হোক, চলো আমি আবার একটু ফ্যাব্রিকের কাজে বসি, তোমাদেরকে দেখিয়ে দিলাম কিরকম ঘরদোর সবাই দেখো অন্ধকার হয়ে গেছে হঠাৎ। ম্যাগু মহিলা খুব ভয় পায়, তো দেখো আমার চেয়ারের পাশে বসে আছে। এই যে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, খিচুড়ি, বেগুন ভাজা আর ডিম ভাজা। 1:20 বাজে আমি বসে গেছি লাঞ্চ নিয়ে। উফ, একটু ঠান্ডা ঠান্ডা মতো হয়েছে, জানো, রোদ্দুরটা সেই চলে গিয়ে কিরকম একটা অন্ধকার মতো হয়েছিল, সেখান থেকে একটু বেটার, এখন আকাশটা একটু পরিষ্কার, কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা খুব প্লেজেন্ট একটা হাওয়া দিচ্ছে। তো আমার মন বেশ খুশি খুশি আছে। ম্যাগুটাও গিয়ে সোফার উপর বসেছে, এই দেখো থাকায়।
ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে সোজা চলে যাব বেডে। চলো খেয়ে নিই, আর ভিডিওটাকেও শেষ করে দেবো এবার। ভালোই লাঞ্চ মেনু বলো, আর এই খিচুড়ি রেখে দিয়েছি, আবার রাত্রিরে আমার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি গল্পটা তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে, একটু আনন্দে থাকো। লাভ ইউ অল।